আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলটিএস বুকস 18 এর প্র্যাকটিস টেস্ট 1 এর প্যাসেজ 3 দেখব। তো আমরা জানি তুলনামূলকভাবে প্যাসেজ 3টা একটু কমপ্লিকেটেড হয়, তো এটার জন্য মনোযোগ দিতে হবে। তো যারা একটু মনোযোগ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ তাদের উপকারে আসবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। আমি ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করব। তো আমি তো আসলে জানি না কীভাবে করলে বেটার হবে, তো আশা করি যদি একটু পড়ে দিই তাহলে মনে হয় সহজ হবে বিষয়টা। তাহলে আমরা সরাসরি করি। এখানে বলতেছে যে আমরা তো ফসিল ফুয়েলের উপরে অর্থাৎ জীবাশ্ম জ্বালানির উপরে প্রচণ্ড নির্ভরশীল, ওকে, এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে অলরেডি যেটা অ্যাটমসফিয়ারে জমা হয়েছে এটা এত বেশি যে অনেক এক্সপার্ট এই বিষয়ে সম্মত যে আমরা মারাত্মক গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য অবশ্যম্ভাবী, মানে বিশাল বড় একটা গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওকে। এবং তারা বিশ্বাস করে যে যে জিনিসটা আমরা করতে পারি মানে সর্বোচ্চ লেভেলে, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা করতে পারি, আমরা যে কার্বন ইমিশন যেটা আছে, যে কার্বন ইমিশন সেটা আমরা কাট করতে পারি, সেটা আমরা কমাইতে পারি। তো এখানে বলতেছে কিছু কান্ট্রি চেষ্টা করতেছে, পদক্ষেপ নিচ্ছে, স্ট্রাইড মানে পদক্ষেপ, এই ব্যাপারে ইন দিস রিগার্ড এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে যে তারা কার্বন ইমিশন যেটা ফসিল ফুয়েল থেকে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে সেটা কমানোর জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু অধিকাংশ কান্ট্রি তারা কার্বন নিঃসরণ কমানো তো দূরের কথা, এটার যে বৃদ্ধিটাকেই থামাইতে পারতেছে না। স্টেমিং মানে বাধা দেওয়া, স্টেমিং দ্য রেট অফ দ্য ইনক্রিজ, অর্থাৎ দিন দিন যে কার্বন নিঃসরণের মাত্রা বৃদ্ধি সেটাই কমাইতে পারতেছে না। তারা কার্বন নিঃসরণ তো নিচের দিকে কমানো তো দূরের কথা, উপরের দিকে যে বাড়তেছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো ফলে কি হচ্ছে যে মানে বিশাল বড় সায়েন্টিস্টদের এক দল, অনেক বড় এক দল, তারা শুরু করেছেন যে কি করা যায়, এখন তো সামনে তো মহাবিপদ। তো ওনারা প্রপোজ করলেন জিও ইঞ্জিনিয়ারিংয়ের। তো আজকের আমাদের এই টপিকসটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং। এই জিও ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা প্রপোজ করলেন। তো এখন এই যে এখানে হাইপেন দিয়ে এরপরে একটা কথা বলা আছে এতটুকু পর্যন্ত। এই পুরো জিনিসটা হচ্ছে এই জিও ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইলেবোরেশন বা একটা সংজ্ঞা, ওকে। এটা হচ্ছে একটা জিও ইঞ্জিনিয়ারিং একটা সংজ্ঞা, আমরা দাগ দিয়ে ফেলি। তো বলতেছে এ টার্ম উইচ জেনারেলি অ্যাপার্স টু দ্য ইন্টারন্যাশনাল লার্জ স্কেল ম্যানিপুলেশন অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি এনভায়রনমেন্টকে ব্যাপকভাবে হস্তক্ষেপ করবেন, এনভায়রনমেন্টে পরিবেশে আপনি আর্টিফিশিয়ালি আপনি হস্তক্ষেপ করে এখানে চেঞ্জ আনবেন। এটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা। তো এই জিও ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষের লোক যারা, প্রপোনেন্টস মানে পক্ষের লোক যারা, তাদের মতে জিও ইঞ্জিনিয়ারিংটা হলো আপনার ইকুইভ্যালেন্ট মানে সমান, ব্যাকআপ জেনারেশনের সমান। মানে ব্যাকআপ জেনারেশন কি এবার এখানে বলতেছে, যদি প্ল্যান এ অর্থাৎ আপনি যদি ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা যদি কমাইতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি প্ল্যান বি ইউজ করবেন। তো প্ল্যান বি কি, সেটা হচ্ছে যে আপনি ব্যাপকভাবে স্লো ডাউন করবেন অথবা উল্টাই দিবেন গ্লোবাল ওয়ার্মিংটাকে। আপনি ব্যাপকভাবে আপনি স্লো ডাউন করবেন কার্বন ইমিশনকে, অথবা আপনি ওই গ্লোবাল ওয়ার্মিংটাকে পরিবর্তন করে গ্লোবাল কুলিংয়ের দিকে যাবেন। তো এখন সেটা কীভাবে হবে সেটা নিচে আলোচনা করা হবে। এ দেখেন, তো বলতেছে জিও ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মানে এটা এমন একটা জিনিস যেটা অলরেডি লোকাল পর্যায়ে মানে কিছু দেশে লোকাল পর্যায়ে এটা বাস্তবায়ন হয়েছে, অলরেডি হয়েছে। যেমন বলতেছে যে দশক ধরে যে মে ডে যেটা পালিত হয় রাশিয়াতে, তো তারা কি করেছে, তারা এই মে ডের মধ্যে বিমান উড়ায় আপনার ব্লু স্কাই মানে একদম নীল আকাশে বিমান উড়ায়, যেখানে কোনো ধরনের কোনো ক্লাউড থাকে না। তো কিভাবে হয় সেটা, তারা বিমান উড়ানোর আগে, মে ডে উদযাপনের আগে তারা কি করে, আইস, সিলভার আয়োডাইড এবং সিমেন্ট পাউডারগুলোকে
ওই আকাশের যে মেঘ থাকে সেখানে ছড়াই দেয়। ছড়াই দেওয়ার পরে ডিসপার্স ক্লাউড, ফলে ক্লাউডগুলো সরে যায়, ক্লাউডগুলো ভেঙে পড়ে যায়, অথবা এটা একদম নিঃসরিত হয়ে যায়, আকাশে কোনো মেঘ থাকে না, ফলে একদম নীল আকাশ থাকে। ওই নীল আকাশে তারা মেডাটা বিমান উড়িয়ে তারা কি করে, মেডাটা এই খোলা আকাশের মধ্যে তারা পালন করে, একদম নীল আকাশের নিচে। তো বলতেছে এই যে এই স্কিমের কথা অনেকে এখন সাজেস্ট করতেছে, যে এখন অনেকে বলতেছে যে ক্লাউডকে যদি আর্টিফিশিয়ালি যদি ক্লাউড আসমান থেকে সরাই দেওয়া যায়, তাহলে যদি অল্টার, এই যে লুক টু ডু দ্য অপোজিট, অর্থাৎ অনেকে স্কিম, অনেকে চিন্তা করতেছেন যে এই জিনিসটার উল্টা করা যায় কিনা, অর্থাৎ যেখানে আকাশে মেঘ নাই, আকাশে যদি মেঘ না থাকে আপনি আকাশের মধ্যে মেঘ নিয়ে আসবেন আর্টিফিশিয়ালি, অ্যান্ড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সানলাইট রিচিং দ্য প্ল্যানেট। তো আপনি আকাশে যদি মেঘ নিয়ে আসেন, প্রচুর পরিমাণ মেঘ ক্রিয়েট করতে পারেন আর্টিফিশিয়ালি, উপর থেকে যে সূর্যের রশ্মি সেটা আর আমাদের পৃথিবীতে পড়বে না। তো এখন বলতেছে যে সবচেয়ে আই ক্যাচিং যে আইডিয়াটা, সুন্দর যে আইডিয়াটা, যেটা রজার অ্যাঞ্জেল কি করেছেন, দ্য মোস্ট আই ক্যাচিং আইডিয়া অফ অল ইজ সাজেস্ট বাই রজার অ্যাঞ্জেল অফ দ্য ইউনিভার্সিটি অ্যারিজোনা। তো এ একজন বিজ্ঞানী, রজার অ্যাঞ্জেল, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের। তো উনি সবচেয়ে যে সুন্দর একটা ইয়ে দিয়েছেন, প্রস্তাবনা দিয়েছেন, সেটা কি, হিজ স্কিম উড এমপ্লয় আপ টু 16 ট্রিলিয়ন মাইনিউট স্পেসক্রাফট। ওনার কথা হচ্ছে যে উনি 16 ট্রিলিয়ন ছোট ছোট স্পেসক্রাফট উনি কি করবেন, আকাশে ছড়াই দিবেন, প্রত্যেকটা 1 গ্রাম করে। তো ফলে কি হবে, একটা স্বচ্ছ সানলাইট রিফ্লেক্টিং, মানে সানলাইটকে, সূর্যের আলোকে বাধা দেয় অথবা সরাই দেয়, সানশেড তৈরি হবে সেখানে, ইন অ্যান অরবিট 1.5 মিলিয়ন কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ, অর্থাৎ 1.5 মিলিয়ন কিলোমিটার উপরে একটা আস্তর তৈরি হবে। ওই আস্তরটা সূর্যের রশ্মিকে পৃথিবীতে পড়তে বাধা দিবে। তো উনি একটা কি স্পেস ক্রাফটের, মানে ছোট 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 আপনার ড্রোনের মতো হতে পারে, অথবা যে কোনো এরকম একটা যন্ত্র বা এরকম একটা স্পেস ক্রাফটের কথা বলতেছেন উনি। তো এটা হচ্ছে ওনার কি প্রস্তাবনা। তো বিজ্ঞানীদের নাম এবং প্রস্তাবনাগুলো আমরা কি করব, যে আমরা এগুলোকে একটু আমরা এগুলোকে একটু, তো উনি বলতেছে যে এই জিনিসটা কি করবে, সানলাইটকে পৃথিবীতে পড়তে বাধা দিবে। তো আমরা এই বিজ্ঞানীদের যে ইয়েটা আছে এগুলো আমরা একটু কি করে ফেলি, আমরা একটু আন্ডারলাইন করে ফেলি, ফলে আমাদের সামনে আনসার করতে সহজ হবে। ওকে, এবার সি নাম্বার বলতেছে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের মেজরিটি যেগুলো অলরেডি কি করা হয়েছে, বাস্তবায়ন করা হয়েছে, অলরেডি যেগুলো পরীক্ষা করে বাস্তবায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে যে ফরেস্ট, হ্যাঁ, ডেজার্টের মধ্যে, মরুভূমিতে আপনি গাছ লাগাইলেন বা মরুভূমিকে আপনি বনায়ন করলেন, বনে রূপান্তরিত করলেন, এবং আপনি আয়রন ডিপোজিট করলেন কোথায়, সমুদ্রের মধ্যে, যাতে করে এলজি যেটা আছে, এলজি সেখানে জন্মায়, এলজি উৎপাদন হয়। হ্যাঁ, তো কি হবে, হ্যাঁ, ফোকাস অন অ্যাচিভিং এ জেনারেল কুলিং অফ দ্য আর্থ, ফলে আপনার আর্থটা কুল হবে, ঠান্ডা থাকবে। আমরা জানি এলজি প্রচুর পরিমাণে অক্সিজেন নিঃসরণ করে। ওকে, যারা কমার্সের সায়েন্সের স্টুডেন্ট তারা জানবে এটা, যে এলজি এবং এগুলো অনেক বেশি পরিবেশের মধ্যে অনেক বেশি অক্সিজেন নিঃসরণ করে। এবার বলতেছে কিন্তু কিছু স্পেসিফিকলি এটাকে সম্পূর্ণ রিভার্স করতে চাচ্ছেন, যে কি, রিভার্সিং দ্য মেল্টিং অ্যাট দ্য পুল, অর্থাৎ মেল্ট মানে কি, ফুল মানে হচ্ছে যে আমাদের উত্তরে অ্যান্টার্কটিকায় যে বরফ আছে ওই বরফটা যে মেল্ট হয়ে যাচ্ছে, ওই বরফটা যে গলে যাচ্ছে, ওনারা ওইটাকে চেঞ্জ করতে চাচ্ছে, মানে ওনারা বরফ গলছে মানে কি, যে জিনিসটা গলে গেছে পানিকে বরফ করে দিতে চাচ্ছে, মানে পানিগুলো যেন বরফ হয়ে যায়, পার্টিকুলারলি দ্য আর্কটিক, এই যে আর্কটিক অঞ্চলে। ওকে, তো এটার কারণ কি, ইজ দ্যাট ইফ ইউ রিপ্লেনিশ দ্য আইস শিটস, আপনি যদি আবার পুনরায় রূপান্তর করতে পারেন আইস শিট এবং ফ্রোজেন ওয়াটারকে হাই অ্যালটিটিউডে উঁচু স্তরে, তাহলে দেখা যাবে যে
মোর লাইট উইল বি রিফ্লেক্টেড ব্যাক অন টু দি স্পেস, ফলে সূর্যের আলো ওই বরফের উপর পড়বে, ওই বরফ থেকে রিফ্লেক্ট হয়ে আবার কোথায় যাবে, ওইটা স্পেসের মধ্যে যাবে। সো রিডিউসিং দ্য ওয়ার্মিং অফ দ্য ওশানস অ্যান্ড অ্যাটমসফিয়ার, ফলে আপনার যে রিফ্লেকশনটা যাবে বরফ থেকে পড়ে সেটা পৃথিবীকে ঠান্ডা রাখবে। এটা হচ্ছে কথা। 2 নাম্বার বলতেছে অ্যারোসল স্প্রের কথা। তো এখন বলতেছে অ্যারোসল স্প্রে কি, এইটা এক ধরনের স্প্রে, এটা অ্যাটমসফিয়ারে আপনি আর্কটিকের উপরে কি করে, অ্যাবভ আর্কটিক হ্যাজ বিন প্রপোজ বাই সেভারাল সায়েন্টিস্ট, কেউ কিছু সায়েন্টিস্ট বলেছেন যে আর্কটিকের উপরে অ্যারোসল স্প্রে করার জন্য। তো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আছে ধরেন সালফার, হাইড্রোজেন সালফাইড অ্যারোসল, তো যাতে করে সালফিউর অক্সাইড ওখান থেকে উৎপন্ন হয়, সালফিউরিক উড ফর্ম ক্লাউড, ফলে এগুলোর থেকে এই দুইটার মধ্য দিয়ে আপনার ক্লাউড উৎপন্ন হবে। তো হুইচ উড ইন টার্ন লিড টু দ্য গ্লোবাল ডিমিং, ফলে পৃথিবীর মধ্যে এক ধরনের কুয়াশা ভাব চলে আসবে। ওকে, তো দিস আইডিয়া ইজ মডেলড অন হিস্টোরিক ভলক্যানিক এক্সপ্লোশন। তো এই আইডিয়াটা, এই যে অর্থাৎ অ্যারোসল স্প্রে করলে ক্লাউড হবে, আপনার এখানে বরফ সৃষ্টি হবে, এই আইডিয়াটা কোত্থেকে পাইলো? এই আইডিয়াটা পাইলো হিস্টোরিক ভলক্যানিক এক্সপ্লোশন হয়েছিল। তো যেমন মাউন্ট পিনাটুবু ফিলিপাইনের 1991 সালে ওখানে ভলকানুক এক্সপ্লোশন হয়েছিল, মারাত্মকভাবে ভলকানো হয়েছিল। তো হুইচ লেড টু এ শর্ট টার্ম কুলিং অফ গ্লোবাল টেম্পারেচার 0.5% ডিগ্রি, তো 5 ডিগ্রি সেলসিয়াস। তো যেটার কারণে পৃথিবী 0.5 ডিগ্রি সেলসিয়াস কী হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার বলতে সায়েন্টিস্ট হ্যাভ অলসো স্ক্রুটিনাইজ ওয়েদার ইটস পসিবল টু প্রিজার্ভ দ্য আইস শিটস অফ গ্রিনল্যান্ড। তো এখন সায়েন্টিস্টরা এটা আবার খতিয়ে দেখতেছে, স্ক্রুটিনাইজ মানে তদন্ত করা। তো খতিয়ে দেখতেছে, কি খতিয়ে দেখতেছে, যে এটা সম্ভব কিনা আইস শিটগুলোকে, গ্রিনল্যান্ডের মধ্যে যে আইস শিটগুলো আছে অর্থাৎ বরফ টরফ বা ওইখানে মাটির উপরে যে বরফের স্তর জমে সেটাকে রক্ষা করা যায় কিনা উইথ রিইনফোর্সড হাই টেনশন কেবল, অর্থাৎ সেটাকে হাই টেনশন কেবলের মধ্য দিয়ে রিইনফোর্স করা যায় কিনা, হ্যাঁ শক্তিশালী কেবলের মধ্য দিয়ে সেটাকে রিইনফোর্স করা যায় কিনা, প্রিভেন্টিং আইসবার্গ ফ্রম মুভিং ইনটু দিস, যাতে করে ওই আইসবার্গগুলো সমুদ্রে পড়ে না যায়। তো মিন ওয়াইল ইন দ্য রাশিয়ান আর্কটিক জিও ইঞ্জিনিয়ারিং প্ল্যান্স ইনক্লুড দ্য প্ল্যান্টিং অফ বিলিয়ন্স অফ বিচ টি, কিন্তু রাশিয়ান আর্কটিক অঞ্চলে তারা চিন্তা করতেছে যে তারা মিলিয়ন কি লাগাবে, বিচ টি, বিচ এক ধরনের গাছ, এগুলো তারা লাগাবে। তো এখানে বলতেছে অথচ রিজনের মধ্যে যে পাইন ট্রি আছে সেগুলো ছায়া দেয় স্নোকে, স্নো মানে বরফকে ছায়া দিয়ে রাখে, অ্যান্ড অ্যাবজর্ব রেডিয়েশন। তো এবং এটা কি করে, রেডিয়েশনকে অ্যাবজর্ব করে, রেডিয়েশনকে আপনার শুষে নেয়। তবে বির্চ কি করবে, বির্চ ট্রি উড শেড দিয়ার লিভস ইন উইন্টার, বির্চ ট্রি যেগুলো থাকবে সেটা উইন্টারে তার পাতা যেগুলো আছে সেগুলো খসে পড়ে যাবে, এবং ফলে গাছে কি থাকবে না, কোনো ধরনের পাতা থাকবে না। তো কি হবে, রেডিয়েশন, এনাবলিং রেডিয়েশন টু বি রিফ্লেক্টেড বাই দ্য স্নো, ফলে আপনার বরফের মধ্যে রেডিয়েশনটা পড়বে এবং সেটা রিফ্লেক্ট করবে। রিরাউটিং, এরপরে তারা চাচ্ছে যে কি, রিরাউটিং রাশিয়ান রিভার্স টু ইনক্রিজ কোল্ড ওয়াটার, তারা চাচ্ছে যে রাশিয়ার যে নদীগুলো আছে সেগুলোর মধ্যে আরও কোল্ড ওয়াটারটাকে বাড়াইতে, টু আইস ফর্মিং এরিয়াস, কোল্ড ওয়াটারটাকে বাড়াইয়ে যেই জায়গায় পানিগুলো কি হয়ে যায়, আইস হয়ে যায়, বরফ হয়ে যায়, সেই জায়গায় নিয়ে যেতে। তো ফলে দেখা যাবে ওয়ার্মিংটাকে স্লো ডাউন করতে পারবে, কমাই দিতে পারবে। সেসাম ক্লাইমেট সায়েন্টিস্ট, এর কয়েকজন কিছু সায়েন্টিস্টরা বলেছে, নির্দিষ্ট কোনো সায়েন্টিস্টের কথা এখানে নাই। এরপর দেখা যাক, বাট উইল সাচ স্কিমস এভার বি ইমপ্লিমেন্টেড, এখন কথা হচ্ছে যে এখানে অনেকগুলো জিও ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হলো, এখন এগুলো কি আসলে ইমপ্লিমেন্টেশন সম্ভব কিনা। এখন বলা হচ্ছে যে জেনারেলি স্পিকিং যদি আসলে কথা বলতে যায় তাহলে হচ্ছে those who are most cautious about geoengineering are the scientists involved in the research, তো রিসার্চে যে সমস্ত সায়েন্টিস্টরা যুক্ত আছেন তারাই মূলত জিও ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক বেশি সচেতন, অন্য মানুষ না। তো অ্যাঞ্জেল সেজ দ্যাট, এ অ্যাঞ্জেল বলতেছেন, উপরে কিন্তু অ্যাঞ্জেলের কথা গেছে, যে অ্যাঞ্জেল বলতেছেন দ্যাট হিজ প্ল্যান ইজ নো সাবস্টিটিউশন ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি,
উনি বলতেছেন যে রিনিউয়েবল এনার্জি উন্নত করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। তাহলে এই অ্যাঞ্জেলের এখান থেকে আমরা এটা হাইলাইট করে ফেলি যে এটা ছাড়া কোনো কি নাই, বিকল্প নাই। উনি বলতেছেন যে আপনাকে নবায়নযোগ্য শক্তিকে কী করতে হবে, তুলতে হবে, এটাকে আরও ডেভেলপ করতে হবে। দ্য অনলি পার্মানেন্ট সলিউশন হচ্ছে এটা। অ্যান্ড ডক্টর, এবার দেখেন, অ্যান্ড ডক্টর র্যাক যেই হোক of the US based Pacific Northwest National Laboratory is equally guarded about the rule of the geoengineering. উনিও সেম কথা বলেন যে আই থিঙ্ক অল অফ আস, উনি আরেকজন ডক্টর ডক্টর, উনি বলতেছেন আই থিঙ্ক অল অফ আস এগ্রি দ্যাট ইফ ইউ ওয়ার টু এন্ড জিও ইঞ্জিনিয়ারিং অন এ গিভেন ডে, আমরা যদি জিও ইঞ্জিনিয়ারিংটা একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ করে দিই, দেন দ্য প্ল্যানেট উড রিটার্ন টু ইটস ফ্রি ইঞ্জিনিয়ারিং কন্ডিশন ভেরি র্যাপিডলি, তাহলে দ্রুতই এই জিও ইঞ্জিনিয়ারিংয়ের শুরুতে যে অবস্থা ছিল সেই অবস্থাতে আবার পৃথিবী চলে যাবে, পৃথিবীতে আবার আগের মতন গরম হয়ে যাবে। অ্যান্ড প্রবাবলি উইদিন 10-20 ইয়ার্স, 10 বা 20 বছরের ভিতরে দ্যার সার্টেনলি সামথিং টু ওয়ারি অ্যাবাউট, আপনাকে এই বিষয়টি নিয়ে আবার ভাবতে হবে। তাহলে এই জিনিসটা আমরা দাগ দিয়ে ফেলি, ওনারা কি বলেছেন এই জিনিসটা, পরে আমাদের না হলে ক্যাচাল বাড়বে এখানে। ওকে, there's certainly something to worry about. এবার দেখা যাক F. The US National Center for Atmosphere Research has already suggested that, তাহলে US Center for Research কি সাজেস্ট করে, that the proposal to inject sulfur into the atmosphere might affect rainfall patterns across the tropic and southern ocean. তো আপনি সালফার যদি ইনসার্ট করেন, পরিবেশের ভিতরে ঢুকান, তাহলে কি হবে, রেইনফলের প্যাটার্নের মধ্যে আপনার কি আসবে, সাউদার্ন ওশানে এবং ট্রপিক্যাল অঞ্চলগুলোতে আপনি এটা পরিবর্তন দেখবেন। ঠিক আছে, একটা এফেক্ট আপনি দেখবেন। জিও ইঞ্জিনিয়ারিং প্ল্যান্স টু ইনজেক্ট অ্যাটমসফিয়ারিক স্ট্রাটোস্ফিয়ার aerosol to seed cloud would act to cool the planet and act to increase the extent of sea ice, says RAC. এখন এখানে RAC কি বলছেন, যে জিও ইঞ্জিনিয়ারিং প্ল্যান্স টু ইনজেক্ট স্ট্রাটোস্ফিয়ারিক aerosol or to seed cloud would act to cool the planet, যে আপনি যদি স্প্রে করার মধ্য দিয়ে, কি স্প্রে করার মধ্য দিয়ে, অ্যারোসল স্প্রে করার মধ্য দিয়ে আপনি যদি ক্লাউড তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে যে পৃথিবীটা ঠান্ডা হবে এবং এটা আইস এর পরিমাণ বাড়াবে। এই কথাটা কি বলেছেন, সেই র্যাক বলেছেন। ওকে, বাট অল দ্য মডেল সাজেস্ট সাম ইম্প্যাক্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রিসিপিটেশন, কিন্তু প্রত্যেকটা মডেল এই কথা বলে যে সাম ইম্প্যাক্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রিসিপিটেশন, অর্থাৎ এখানে প্রিসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাতের হারের মধ্যে যে একটা পরিবর্তন, সেটার মধ্যে কি করবে, সেটার মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে এই জিনিসটা আমরা একটু দাগায় ফেলি। এবার দেখা যাক জি নাম্বার কি, আমাদের শেষ হয়ে গেল, দুইটাই আছে মাত্র। তো এ ফার্দার রিস্ক উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইজ দ্যাট ইউ ক্যান ওভারশুট। হ্যাঁ, আর একটা হচ্ছে রিস্ক হচ্ছে আপনি কি করবেন, ওভারশুট করবেন। ওভারশুট মানে কি, says Dr. Hunt for the University of Bristol Geoengineering, who has studied the likely impact of the sunshade and aerosol scheme on the climate. ওভারশুট মানে আপনি চেঞ্জ করতে পারবেন, এটার মধ্যে আপনার পরিবর্তনটা সম্ভব হবে। ওকে, আপনার একটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন। ওভারশুট অতিক্রম, লক্ষ্য ছাড়ানো, লক্ষ্য অতিক্রম করা, দ্রুত বেগে অতিক্রম করা, লক্ষ্য ছাড়াই যাওয়া, বেশি দূর যাওয়া। তাহলে গো পাস্ট, আনইন্টেনশনালি স্পেশালি থ্রু দ্য ট্রাভেলিং টু পাস্ট, অ্যান অ্যাক্ট অফ গোয়িং পাস্ট। আচ্ছা, যে আপনি ওভারশুট করতে পারবেন, আপনি দ্রুত একটা চেঞ্জ আনতে পারবেন, ইউ ক্যান ওভারশুট, সেজ ডক্টর ড্যান হান্ট বলেন এই কথাটা, যে আপনি পরিবেশের মধ্যে এক ধরনের একটা পরিবর্তন আনতে পারবেন। এবার who has studied the likely impact of the sunset aerosol scheme on climate, you may bring global temperature back to pre-industrial level. তো উনি আরো বলেন যে আপনি হয়তো গ্লোবাল টেম্পারেচারকে ইন্ডাস্ট্রিয়াল যুগের আগে নিয়ে যেতে পারবেন, বাট দ্য রিস্ক ইজ দ্যাট দ্য পুলস উইল স্টিল বি ওয়ার্মার দেন দে শুড বি অ্যান্ড দ্য ট্রপিক উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো হবে কি, যে দেখা যাবে যে কি
রিস্ক ইজ দ্যাট দ্য পুল উইল স্টিল বি ওয়ার্মার। আপনার যে গোলারদের যে একেবারে যেগুলো আছে ওগুলো দেখা যাবে যে কি ওগুলো এখনও গরম রয়ে গেছে, দেন দে শুড বি অ্যান্ড দ্য স্টিল দ্য ওয়ার্মার দেন দে শুড বি অ্যান্ড দ্য ট্রপিক উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ফলে এই জিনিসটা হবে। তাহলে আমি একটু করে এটা ইয়ে করে দিই। অর্থাৎ এখানে উনি বলছে ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার ব্যাক টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল। আপনি গ্লোবাল টেম্পারেচারটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে, বাট দ্য রিস্ক ইজ দ্যাট, কিন্তু রিস্ক হচ্ছে দ্য পুল উইল স্টিল বি ওয়ার্মার, পুলটা এখনও দেখা যাবে যে গরম রয়ে গেছে, যদিও বা এখানে টেম্পারেচারটা আপনার কমে গেছে, গ্লোবাল টেম্পারেচার কমে গেছে, কিন্তু পুলগুলো এখনও গরম রয়ে গেছে, স্টিল বি ওয়ার্মার দেন দে শুড বি, মানে যেরকম থাকার কথা ওরকম গরম রয়ে গেছে। অ্যান্ড দ্য ট্রপিক্স উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়াল, এবং ট্রপিকটা হয়ে গেছে কুলার। তার মানে আপনার যে লক্ষ্য যেটা ছিল যে পুরাটাকে কুল করা সেটা সম্ভব না। টু অ্যাভয়েড সাচ সিনারিও হান্ট সেজ, তো হান্ট বলেন যে এই ধরনের সিনারিওগুলোকে আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে হান্ট সেজ অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট অ্যাট হাফ স্ট্রেংথ। অ্যাঞ্জেলের প্রজেক্টটাকে আপনি কি করেন, আপনি মোটামুটিভাবে আপনি নেন, অল অফ হুইচ রিইনফোর্সেস হিজ ভিউ দ্যাট দ্য বেস্ট অপশন ইজ টু অ্যাভয়েড দ্য নিড ফর জিও ইঞ্জিনিয়ারিং অল টুগেদার, যে বেস্ট অপশন হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিংটাকে আপনি আসলে অ্যাভয়েড করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওইখানে উনি যে কথাটা বলেছেন যে আমাদের যে ইয়ার কথা, অর্থাৎ এখানে আপনি কি করবেন, আপনি অর্থাৎ নবায়নযোগ্য শক্তির প্রতি আপনি ঝুঁকবেন, যে কথাটা পিছনে বলেছিল সেটা। এবার দেখেন এখানে কি বলতেছে, দ্য মেইন রিজন ওয়াই জিও ইঞ্জিনিয়ারিং ইজ সাপোর্টেড বাই মেনি ইন দ্য সায়েন্টিফিক কমিউনিটি ইজ দ্যাট মোস্ট রিসার্চার্স হ্যাভ লিটল faith in ability to politician agree then brings in the necessary carbon cuts। অর্থাৎ এই জিও ইঞ্জিনিয়ারিংটাকে শুধুমাত্র সায়েন্টিস্টরাই কেন বেশি সাপোর্ট করতেছে, তারা এই জন্য সাপোর্ট করতেছে যে হ্যাভ লিটল ফেথ ইন দ্য অ্যাবিলিটি টু পলিটিশিয়ান টু এগ্রি, যে তারা আসলে জানে যে পলিটিশিয়ানরা এই জিনিসে কখনো সবাই একমত হবে না, যে কার্বন ইমিশন কমানোর জন্য জিও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি তারা গুরুত্ব দেওয়ার জন্য কখনো একমত হবে না। অ্যান্ড দেন ব্রিং ইন দ্য নেসেসারি কার্বন কাটস, এবং কার্বন কাট তারা করবে না, হ্যাঁ কার্বন নিঃসরণ করতে থাকবে। ইভেন লিডিং কনজারভেশন অর্গানাইজেশন সি দ্য ভ্যালু অফ ইনভেস্টিগেটিং দ্য পটেনশিয়াল অফ জিও ইঞ্জিনিয়ারিং, এবং তারা দেখছে যে পটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা সেটাকে ইমপ্লিমেন্ট করলে এটা বেটার হবে। অ্যাকর্ডিং টু ড্যান মার্টিন ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার ফর দ্য ওয়ার্ল্ডস ওয়াইড ফান্ডস ইন্টারন্যাশনাল আর্থিক প্রোগ্রাম, হিউম্যান induced climate change has brought humanity to a position where we shouldn't exert thinking thoroughly about the topic possibility। অর্থাৎ আমরা এখন এমন একটা জায়গায়, তাহলে এখানে একজন কথা বলছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডক্টর মার্টিন স্মোকসম্যান, এই লোক প্রথম আসছে এখানে, এই লোকটাকে দেখি, তাহলে এই লোকটাকে দাগাই ফেলি আমরা, দাগ দিলে দাগ হয় না। I'm struggling with my cursor. This is the greatest struggle I have ever experienced in my life. Sometimes it happens because it's not easy task here for me, especially for me, because the setup is not as good as you want. তাহলে ডক্টর মার্টিন স্মোকসম্যান তিনি দাবি করেন যে চেঞ্জ মানে, অর্থাৎ উনি বলতেছেন যে আমরা এমন একটা যোগে চলে এসেছি যে আমরা আসলে জিও ইঞ্জিনিয়ারিং বিকল্প ছাড়া ভাবার ছাড়া কোনো মানে জিও ইঞ্জিনিয়ারিং এই টপিকটা নিয়ে না ভেবে আর পারতেছি না, আমাদেরকে এটা নিয়ে ভাবতে হচ্ছে। এখন আসেন এখানে আমরা 27 থেকে 29 প্রশ্নের উত্তর দিব, আমরা আশা করি দ্রুতই করতে পারবো ইনশাল্লাহ। এখানে বলছে মেনশন অফ এ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বেসড অন অ্যান আর্লিয়ার ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ প্রকৃতিতে ফেনোমেনার কোনো একটা ঘটনা, মারাত্মক কোনো ঘটনাকে বলা ফেনোমেনা, প্রকৃতিতে ন্যাচারাল প্রকৃতিগত কোনো একটা ঘটনার উপরে ন্যাচারাল ফেনোমেনা প্রকৃতিগত কোনো একটা ঘটনার উপরে আগে প্রকৃতিগত কোনো একটা ঘটনার উপরে বেস্ট করে জিও ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টাকে প্রজেক্টটাকে আসলে মাথায় নেওয়া হয়েছে। এখন এই কথাটা কথা বলা আছে একটু লক্ষ্য করেন, তো এই কথা এখন আপনি কি করবেন, আপনি এখানে এ থেকে এইচ পর্যন্ত আপনি দিবেন,
ওকে, তো অর্থাৎ এখানে আপনার এ থেকে এইচ পর্যন্ত প্যারাগ্রাফ আছে, বুঝছেন কথাটা? এ থেকে এ পর্যন্ত এইচ পর্যন্ত কি আছে আপনার, এই যে এ থেকে এইচ পর্যন্ত প্যারাগ্রাফ আছে। এখন এই স্টেটমেন্টটা কোন কথায় বলা আছে, কোন প্যাসেজে অংশে বলা আছে, তো এই জিনিসটা বলা আছে। আমরা যদি একটু করে লক্ষ্য করি তাহলে আমরা এটা পেয়ে যাব। এতে নাই শিওর, ফর শিওর ভলক্যানুক একটা কথা ছিল, যে ভলক্যানুক দিস ইনভলভস সালফার অ্যানালাইসিস, এই যে দিস আইডিয়া ইজ মডেল অন প্রি হিস্টোরিক ভলক্যানিক এক্সপ্লোশন। এই আইডিয়াটা অর্থাৎ আপনি এনভায়রনমেন্টে সালফার ডাইঅক্সাইড মক্সাইড এগুলো অ্যাড করে আপনি কি করবেন, আপনি ক্লাউড ক্রিয়েট করবেন। এটা এই ভলক্যানিক এক্সপ্লোশনের মধ্য দিয়ে এই জিনিসটা মাথায় আসছিল, যেটা ঘটছিল কখন, যেটা 1991 সালে ঘটছিল। বুঝছেন কথা? ওকে, এইটা হচ্ছে কথা। তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহর রহমতে। তাহলে আমাদের এইখানে আমরা আনসার লিখতে পারি কি, ডি। ওকে, ডি আমরা লিখে দিলাম। ওকে, তাহলে এরপর আসেন অ্যান এক্সাম্পল অফ এ সাকসেসফুল ইউজ অফ জিও ইঞ্জিনিয়ারিং। জিও ইঞ্জিনিয়ারিং এর একটা সাকসেসফুল ইউজ, তো লক্ষ্য করেন জিও ইঞ্জিনিয়ারিং এর সাকসেসফুল ইউজটা কোথায় হয়েছিল, বলছিল যে লোকালি পর্যায়ে। এই যে জিও ইঞ্জিনিয়ারিং হ্যাজ বিন শোন টু ওয়ার্ক, জিও ইঞ্জিনিয়ারিংটা অলরেডি বাস্তবায়ন হয়েছে অ্যাটলিস্ট অন এ স্মল লোকালাইজ স্কেল, মানে একটু লোকালাইজ পর্যায়ে এটা হয়েছে। ফর ডিকেটস মে ডে প্যারেড, মস্কোতে মে ডে প্যারেড হয়, হ্যাঁ, আন্ডার ক্লিয়ার স্কাইজ। এই যে এখানে এই কথাটা বলা আছে। অতএব আমরা আল্লাহর রহমতে আমাদের আনসারটা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের এই 2 নম্বরটা হবে বিতে। ওকে, বুঝছেন? তাহলে ফ্যাসারটা আগে পড়লে পরে দিয়ে আনসার দ্রুত করা যায়। এবার বলছে 29 নম্বর, এ কমন ডেফিনেশন অফ জিও ইঞ্জিনিয়ারিং। জিও ইঞ্জিনিয়ারিং এর একটা কমন ডেফিনেশন। তাহলে আসেন জিও ইঞ্জিনিয়ারিং এর একটা কমন ডেফিনেশন কি, কোথায় আছে, এই জায়গায় আছে, এই যে এখানে জিও ইঞ্জিনিয়ারিং এর যে ডেফিনেশন, হাইফেনের পরে যেটা থাকে ডেফিনেশন, এ টার্ম হুইচ জেনারেলি রেফার্স টু দ্য ইন্টারন্যাশনালি লার্জ স্কেল ম্যানিপুলেশন অফ এনভায়রনমেন্ট। আপনি এনভায়রনমেন্টকে ম্যানিপুলেট করবেন সালফারিক ওইটি অ্যারোসল ম্যারোসল এগুলো স্প্রে করে। ওকে, তাহলে আল্লাহর রহমত আমাদের শেষ। এখানে দিয়ে দিই বি, তারপরে এইখানে আমরা দিয়ে দিলাম কি, এখানে আমরা দিয়ে দিলাম এ। ওকে, একটু ইয়ে দিয়ে দিই, এরপর আসেন কোয়েশ্চেন 30 থেকে 36। কমপ্লিট দ্য টেবল বিলো, চুজ ওয়ান ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, রাইট ইউর আনসার ইন বক্সেস 30 to 36 অন ইউর আনসার শিট। এখন বলছে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এবার দেখেন, পুট এ লার্জ নাম্বার অফ টাইনি স্পেসক্রাফট ইনটু অরবিট ফার বিয়ন্ড আর্থ। আপনি আর্থ থেকে অনেক উপরে টাইনি স্পেসক্রাফট আপনি ওইখানে দিবেন, বলছিল না যে এত মিলিয়ন কি করবে স্পেসক্রাফট ওইখানে দিবে, টু ক্রিয়েট সৃষ্টি করতে, কি সৃষ্টি করতে, এক ধরনের একটা দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ, যেটা পৃথিবীতে আলো পড়া থেকে পৃথিবীকে কি করবে, রক্ষা করবে। এবার আসেন উনি কি করছে, যে এখানে ইচ ইঞ্জিনিয়ারিং অ্যাবাউট এ প্রোগ্রাম ফ্রম সানলাইট রিফ্লেক্টিং, এই যে এখানে বলছে যে প্রফেসর রজার অ্যাঞ্জেল দ্য ইউনিভার্সিটি অ্যারিজোনা, হিজ স্কিম উড বি এমপ্লয়িং 16 ট্রিলিয়ন মাইনিউট স্ক্রাফট, 16 ট্রিলিয়ন মাইনিউট স্পেসক্রাফট তিনি উপরে পাঠাবেন, যেটা এক গ্রাম করে। ফর্ম ট্রান্সপারেন্ট সানলাইট, এই যে দেখেন ফর্ম ট্রান্সপারেন্ট সানলাইট রিফ্লেক্টিং সানশেড, কি ফর্ম করার জন্য, ফর্ম মানে গঠন করার জন্য, কি স্বচ্ছ সানলাইট রিফ্লেক্টিং মানে সানলাইটকে সূর্যের আলোকে বাধাগ্রস্ত করে বা ডাইভার্ট করে এরকম সানশেড তৈরি করবেন। তাহলে মূলত টু ফর্ম এ সানশেড, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার। সানশেডটা কেমন, যেটা স্বচ্ছ, তারপর হবে রিফ্লেক্টিং মানে সূর্য আলোকে ডাইভার্ট করবে এরকম। তাহলে এখানে আনসার হবে সানশেড। ওকে, তাহলে আমরা এখানে আনসার দেবে কি, সানশেড। 30 নম্বর, টু ক্রিয়েট এ সানশেড, আপনি সানশেড কি করবেন, সানশেড, আপনি সানশেড ক্রিয়েট করবেন। ওকে, টু ক্রিয়েট এ সানশেড দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। এরপর আসেন প্লেস ড্যাশ ইন দ্য সি। এখন আপনি সমুদ্রের মধ্যে কি করবেন, প্লেস করবেন, রাখবেন, কি রাখবেন,
তো বলছিল যে সমুদ্রের মধ্যে রাখবে, এখন সমুদ্রের মধ্যে কি রাখবে লক্ষ্য করেন, এই যে দ্য মেজরিটি অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট as far carried out which include planting forest in the desert and deposit iron in the ocean। এই যে দেখেন যেই জিও ইঞ্জিনিয়ারিংটা এই পর্যন্ত করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফরেস্ট কি করা, ডেজার্টের মধ্যে মরুভূমিতে ফরেস্ট তৈরি করা, বনায়ন করা মরুভূমিকে। এরপরে ডিপোজিটিং মানে রাখা আয়রন রাখা। আয়রন রাখবেন কোথায়, আপনি আয়রন রাখবেন সমুদ্রে, পানিতে। তাহলে আমরা আল্লাহর রহমতে এখানে পেয়ে গেলাম ডিপোজিটিং আয়রন। ওকে, তাহলে আমাদের গ্যাপে কি হবে, ডিপোজিটিং আয়রন। ওকে, আয়রন। এরপরে টু ইনকারেজ টু ফর্ম ড্যাশ। তো আয়রন রাখবেন কেন, কি ফর্ম করতে, কি গঠন করতে, আসেন দেখি আমরা। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে কি বলছে, যে ওশান স্টিমুলেট টু গ্রোথ অ্যালগে এলজি কি করবেন, এলজি ফর্ম করার জন্য। তাহলে সহজ জিনিস এলজি হবে, এলজি। ওকে, এবার আসেন রিলিজ এরোজল স্প্রে ইনটু দ্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আপনি রিলিজ করবেন, এরোজল স্প্রে করবেন টু ক্রিয়েট ড্যাশ, টু ক্রিয়েট। এখন এরোজল স্প্রে করলে কি হবে, দ্যাট উড রিডিউস অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ, ফলে সূর্যের আলো পৃথিবীতে আর পড়বে না। এখন এরোসল স্প্রে করলে কি হবে লক্ষ্য করি আমরা। তাহলে এই যে দ্য কনসেপ্ট অফ এরোজল স্প্রে ইনটু দ্য অ্যাটমসফিয়ার অ্যাবভ দ্য আর্কটিক হ্যাড বিন প্রপোজড বাই সেভারাল সায়েন্টিস্ট। দিস উড ইনভলভ ইউজিং সালফার অর হাইড্রোজেন সালফিউড এরোসল, মানে এরোসল বলতে সালফার অথবা সালফাইড আর কি, হাইড্রোজেন সালফাইড আপনি ইউজ করবেন এরোসল, সো দ্যাট সালফার ডাইঅক্সাইড উড ফর্ম ক্লাউড, যাতে সালফার ডাইঅক্সাইড কি করে, ক্লাউড ফর্ম করে, ক্লাউড তৈরি করতে পারে। ওকে, তাহলে ক্লাউড ফর্ম করবে এখানে। তাহলে কি ক্রিয়েট করার জন্য, ক্লাউড ক্রিয়েট করার জন্য। তাহলে আমরা আসি টু ক্রিয়েট ক্লাউড, CLOUD clouds that would reduce the amount of light reaching earth। এবারে ফিক্স স্ট্রং ড্যাশ টু গ্রিনল্যান্ড আইস শিটস। এবার আসেন ফিক্স স্ট্রং টু গ্রিনল্যান্ড আইস শিট। তাহলে গ্রিনল্যান্ডের যে আইস শিট আছে সেগুলোকে আপনি কি করবেন, সেগুলোকে আপনি ফিক্স করবেন, সেগুলোকে আপনি ধরে রাখবেন সামহাউ। তো এখানে আমরা যদি গ্রিনল্যান্ডের আইসগুলোকে যদি ধরে রাখার যে বিষয়টা সেটা কোথায় আছে সেটা যদি একটু লক্ষ্য করি। তো লক্ষ্য করেন এই যে এখানে বলা আছে সায়েন্টিস্ট হ্যাভ অলসো স্ক্রুটিনাইজড ওয়েদার ইট ইজ পসিবল টু প্রিজার্ভ দ্য আইস শিটস অফ গ্রিনল্যান্ড উইথ রিইনফোর্সড হাই টেনশন কেবল। তাহলে আপনি এই হাই টেনশন কেবল দিয়ে কি করবেন, কেবল দিয়ে আপনি গ্রিনল্যান্ডের যে আইস শিটগুলো আছে সেগুলোকে আপনি ধরে রাখবেন। তাহলে এখানে আমরা কি দিব, এখানে দিব আমরা কেবলস, স্ট্রং ফিক্স স্ট্রং CABLES কেবলস, স্ট্রং কেবল দিব টু প্রিভেন্ট আইসবার্গ মুভিং ইনটু দ্য সি। এরপরে প্ল্যান্ট ট্রি ইন রাশিয়া আর্কটিক দ্যাট উড লুজ দেয়ার লিভস ইন উইন্টার। এমন একটা গাছ রোপণ করতে যাইতেছে যেটা শীতকালে তার পাতা ছাড়ি দিবে বা পাতা পড়ে যাবে তার। টু অ্যালাউ দ্য ড্যাশ টু রিফ্লেক্ট রেডিয়েশন। টু অ্যালাউ কাকে অ্যালাউ করবে, ফলে একটা জিনিস অ্যালাউ করে রিফ্লেক্ট করবে। তো এখন এটা কি দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখেন এই যে এখানে বলা আছে ওয়ার ইজ দ্য রিজন নেটিভ এভারগ্রিন ফাইন শেড দ্য স্নো। ফাইন গ্যাস যেগুলো সেগুলো আপনার স্নোকে অর্থাৎ বরফকে শেড দেয়, ফলে রেডিয়েশন এবং অ্যাবজর্ব রেডিয়েশন বীর চিকার যেগুলো সেগুলো লিপগুলোকে উইন্টারে ছেড়ে দিবে, মানে লিপগুলো পড়ে যাবে, পাতাগুলো পড়ে যাবে, অ্যানাবলিং রেডিয়েশন টু বি রিফ্লেক্টেড বাই স্নো। তাহলে এই স্নো দিয়ে স্নোর উপর থেকে যে আলোটা আসবে সেটা রিফ্লেক্ট করবে। তাহলে কাকে অ্যানাবল করবে, স্নোকে অ্যানাবল করবে রিফ্লেক্ট করার জন্য। টু অ্যালাউ দ্য স্নো, তাহলে SNOW স্নো টু রিফ্লেক্ট রেডিয়েশন রিফ্লেক্ট করার জন্য। এবার বলতেছে চেঞ্জ দ্য ডাইরেকশন অফ ড্যাশ, ডাইরেকশনটা চেঞ্জ করবে, কিসের ডাইরেকশন চেঞ্জ করবে, চেঞ্জ দ্য ডাইরেকশন অফ ড্যাশ টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু আইস ফর্মিং এরিয়া। তাহলে আমরা বলেছি যে আমরা একটু আগে যে বললাম যে একটা জিনিসের ডাইরেকশনকে চেঞ্জ করবে, তো ডাইরেকশন কি
এই যে রিরাউটিং রাশিয়ান রিভার্স টু ইনক্রিজ, রিরাউটিং মানে চেঞ্জ, মানে পুনরায় করবে, ডাইরেকশন চেঞ্জ করবে। রিভার্স টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো টু আইস ফর্মিং এরিয়াস কুড অলসো বি ইউজ টু স্লো ডাউন ওয়ার্মিং সেজ। তাহলে রিরাউটিং রাশিয়ান রিভার্স, তাহলে এখানে আমরা কি দিব, রিভার্স দিব, রিভার, কারণ এখানে বলছে কি, এখানে বলছে যে চেঞ্জ দ্য ডাইরেকশন অফ রিভার্স। আপনার রিভার্স এর যে ডাইরেকশন এটাকে চেঞ্জ করবে টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু ফর্মিং আইস এরিয়া, অর্থাৎ আইস ফর্মিং এরিয়া, আইস ফর্মিং এরিয়াতে ফলে নদীর পানিগুলো যাবে এবং সেখানে আইস তৈরি হবে। তাহলে আমাদের 36 শেষ। এবার 37 থেকে 40 পর্যন্ত এখানে বলতেছে লুক অ্যাট দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য সায়েন্টিস্ট বিলো। নিচের সায়েন্টিস্ট যারা আছে তাদের দেখতে বলছে এবং এখানে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং কোন স্টেটমেন্টটা কে বলেছেন এটা দেখতে, এটা বলছে এখানে রজার অ্যাঞ্জেল, ফিল র্যাক, এরপরে ড্যান লন্ড, এরপরে মার্টিন স্পোক, সমার কর্ব। তো আমরা যদি লক্ষ্য করি যে এখানে প্রথম যে দ্য ইফেক্ট অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, জিও ইঞ্জিনিয়ারিং যে ইফেক্টটা সেটা লং লাস্টিং হবে না, এই কথাটা কে বলেছেন? আমরা যদি উপরে ফ্যাসেজে যদি একটু দেখি তাহলে আমরা এই যে এখানে এগুলো দ্য জিও ইঞ্জিনিয়ারিং হ্যাড বিন শোন টু ওয়ার্ক অ্যাট লিস্ট অন স্মল লোকালাইজ, এটা তো পড়লাম, এটা না, এটা প্রফেসর রজার অ্যাঞ্জেল অফ লোকাল ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, উনি কি বলছেন যে উনি যে একটা ইয়ে দিলেন, যে স্কিম দিলেন যে এখানে স্পেসের মধ্যে বিভিন্ন ইয়েটা পাঠাবে, এটা গেল। এরপরে দেখা যাক দ্য আইডিয়া অফ মডেল টু বি হিস্টোরিক, আচ্ছা এটা তো একটা ইয়া। এরপরে অ্যাঞ্জেল সেজ দ্যাট হিজ প্ল্যান ইজ নো সাবস্টিটিউশন ফর ডেভেলপিং। এরপরে কি বলছে যে ডক্টর ফিল রেক ইউএস বেসড ন্যাশনাল ল্যাবরেটরি আর্গুড দ্যাট জিও ইঞ্জিনিয়ারিং, I think the use of agree that if we were to end geoengineering on a given day, তাহলে এই যে এখানে বলছে I think all of us agree that, আমাদের সবাই এই কথার উপর এগ্রি করবে যে if we were to end geoengineering on a given day, যে আমরা যদি নির্দিষ্ট একটা দিনে জিও ইঞ্জিনিয়ারিংটা যদি আবার ছেড়ে দিই তাহলে প্ল্যানেটটা আবার আগের মতো চলে আসবে, মানে 10 বা 20 বছরের ভিতরে আবার এটা হয়ে যাবে। তাহলে এই কথাটা কে বলছেন? এই কথাটা ডক্টর ফিল র্যাক বলেছেন। তাহলে এই যে এখানে যে কথাটা বলা আছে সেটা কি, যে দ্য ইফেক্ট অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, জিও ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসটা লং লাস্টিং হবে না। লং লাস্টিং কেন হবে না? কারণ হচ্ছে যে এইখানে লং লাস্টিং উনি বলছে যে এটা দেখা যাবে 20 বছর ভিতরে, 10 বা 20 বছর ভিতরে আবার আগের অবস্থায় চলে আসবে। তাহলে আমাদের ফিল্ড র্যাকের এই কথাটা আমরা বললাম যে উনি ফিল্ড র্যাক নামক এই বিজ্ঞানী এই কথাটা বলেছেন। এবার জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক ওর্থ এক্সপ্লোরিং, জিও ইঞ্জিনিয়ারিংটা এমন একটা টপিক যেটা আপনি কি করতে হবে, যেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে, আরও বেশি গবেষণার বিষয় রয়েছে। তো এটা কে বলেছেন? এটা বলেছেন, আমরা যদি প্যাসেজে যদি লক্ষ্য করি তাহলে জিও ইজ ওর্থ এক্সপ্লোরিং, তাহলে আমরা দেখব যে মার্টিন আচ্ছা, তো এখানে দেখা যাক আপনি যদি লক্ষ্য করেন এই বাক্যটায় তাহলে আপনি এই জিনিসটা পাবেন যে উনি বলছে জিও ইঞ্জিনিয়ারিং এমন একটা জিনিস যেটাকে আমরা আরও এক্সপ্লোর করতে হবে, বা এটাকে আপনি বাদ দিতে পারবেন না। হিউম্যান ইনক্লুড ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন, অর্থাৎ মানুষ ক্লাইমেট চেঞ্জটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে ওয়ার উই শুডেন্ট এক্সক্লুড থিঙ্কিং থরুলি, যে আমরা বাদ দিতে পারবো না অ্যাবাউট দিস টপিক, এই জিও ইঞ্জিনিয়ারিংয়ের টপিকটাকে আর বাদ দিতে পারবেন না, ইটস পসিবিলিটি, এবং এটার পসিবিলিটির ব্যাপারে। তার মানে বাদ দিতে পারবেন না মানে কি, আপনি এটাকে এক্সপ্লোর করবেন, তাহলে এক্সপ্লোর করতে হবে আপনাকে এটা। তার মানে এখন আপনার এই যে এইখানে আনসার হবে যে আপনার ডি, বুঝছেন? আমি চিন্তা করতেছি যে যদি ঠুট করে কারেন্টটা যদি চলে যায় তাহলে আমার পুরো কামটাই বৃথা যাবে গা, কারণ হচ্ছে আমার ল্যাপটপটা ঠাস করে বন্ধ হয়ে যায় তখন। এবার দেখেন ইট মে বি নেসেসারি টু লিমিট দ্য ইফেক্টিভনেস অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এবং আপনি বলছেন এটা হয়তো নেসেসারি হয়ে যাবে যে লিমিট করা ইফেক্টিভনেস অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের যে ইয়েটা আছে, ইফেক্টিভনেস আছে, এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসা। তো এই জিনিসটাকে আপনি ভেবে দেখতে হবে। ওকে, তো এখন এই প্যারাগ্রাফ জিতে লক্ষ্য করেন, তো এখানে বলতেছে যে কি বলতেছে যে ফার্দার উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইউ ক্যান ওভারশেড,
তো এখানে বলছে ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার ব্যাক টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল, কিন্তু বাট দিস ইজ ইট ফুল উইল স্টিল বি ওয়ার্মার অ্যান্ড দেন শুড বি দ্য টপিক উইল বি কুলার দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখানে কিন্তু ফুললি এই জিনিসটাকে রিডিউস করতে পারবে না জিও ইঞ্জিনিয়ারের কারণে, কারণ একটা অংশ যদিও কুল হয়ে যায় কিন্তু ফুলগুলো আপনার এখনও কুল হবে, ওগুলো গরম থাকবে। টু অ্যাভয়েড সাইজ সিনারিও, এবার বলতেছে হান্ট সাইজ, হান্ট বলতেছেন যে এই ধরনের সিনারিওগুলোকে অ্যাভয়েড করতে হলে অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট হাফ স্ট্রেংথ। অ্যাঞ্জেলের যে প্রজেক্ট সেটাকে আপনি হাফলি হলেও করতে হবে, আপনাকে সেটা কনসিডারেশন রাখতে হবে। অল অফ উইচ রিইনফোর্সেস হিজ ভিউ দ্যাট দ্য বেস্ট অপশন টু অ্যাভয়েড দ্য নিড ফর জিও ইঞ্জিনিয়ারিং অল টুগেদার, যে আপনি জিও ইঞ্জিনিয়ারিং আর এখানে কি হবে না, এখানে আর আপনার ইঞ্জিনিয়ারের চেয়ে আপনার ওইটা করলে বেশি হয়। তাহলে এখানে যে কথাটা বলছে লিমিট দ্য ইফেক্টিভনেস, আর এই যে এখানের মধ্যে বলা আছে যে আছে অপারেট অ্যাট হাফ স্ট্রেংথ, তো আপনি লিমিট করবেন, ইফেক্টিভনেসকে লিমিট করা যে কথা, আর অপারেটিং এই যে কই বেস্ট অপশন টু অ্যাভয়েড নিড ফর জিওগ্রাফি, যে রিইনফোর্স হিজ ভিউ দ্যাট এই যে টু অ্যাভয়েড সার্চ হ্যান্ডস অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ অপারেট অ্যাট হাফ স্ট্রেংথ। এই হাফ স্ট্রেংথ মানে কি, হাফ স্ট্রেংথ মানে এটাকে লিমিট করা, আপনি এটাকে লিমিট করবেন, তাই এই কথাটা বলেছেন, এই কথাটাকে বলেছে হন্ট বলেছেন। তাহলে এই কথাটা হচ্ছে হন্ট, আল্লাহ আল্লাহ করে আর 1 মিনিট হলে হয়ে যাবে, তাহলে এটা হবে আমাদের হন্ট। তাহলে এটা হচ্ছে লন্ট, তাহলে লন্ট হচ্ছে শীতে, লন্ট হচ্ছে আমাদের শীতে লন্ট। ওকে, তার মানে আমাদের আর একটা বাকি আছে, সেটা কি, এটা রিসার্চ ইন্টু নন ফসিল বেস্ট ফুয়েল ক্যান নট বি রিপ্লেস বাই জিও ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে লন্ট হচ্ছে, এটা হচ্ছে জর্জ অ্যাঞ্জেল। তাহলে আমরা এখানে এতে এখানে জর্জ অ্যাঞ্জেল বলে দিলে হয়ে গেল, আমাদের আর এটা দেখার দরকার নেই। ওকে, তাহলে হয়ে গেছে আল্লাহর রহমতে, অবশ্যই শেষ করলাম আমরা 3 নাম্বারটা। তাহলে 11-এর যে 3টা ফ্যাসেজ ছিল, 3টা ফ্যাসেজ আল্লাহর রহমতে আমাদের শেষ হয়ে গেল। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।